আজকে তোমাদের সাথে আমি ওই ব্যাপারগুলো একটু ক্লিয়ার করে দিব, যেটা কিছুটা তোমাদের লেভেল আবার কিছুটা তোমাদের লেভেলের বাইরে, লেভেল টু লেভেলের বাইরে, লেভেল থেকে কিছুটা বাইরেও যেতে হইতে পারে, লেভেল থেকে লেভেলের বাইরে। এন্ড সেগুলো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট, periodic properties of element, periodic properties of element, periodic properties গুলো আর কি, periodic properties of element। তো এইটা তো এই টপিকটা আজকে তোমাদের সাথে ফুললি শেয়ার করবো আর কি। কারণ ফার্স্ট অফ অল periodic properties of element এর যদি ডেফিনেশন চাওয়া হয় তাহলে সেখানে অ্যান্সারটা কি? অ্যান্সারটা হচ্ছে the properties of element, the properties of element which, এখন আমার মনে হয় রিকারেন্ট ওয়ার্ডটা তোমাদের পরিচিত হয়ে গেছে জুমের ক্লাসের কারণে, ঠিক না? কারণ জুমের ক্লাসের কারণে প্রায় দেখো যে অনেকের সাথে জয়েনিং দিয়ে রাখলে লেখা আসছে দিস ইজ রিকারিং মিটিং, দিস ইজ রিকারিং মিটিং, তার মানে রিপিট মিটিং আর কি, যেটা বলা হয় রিপিটেশন বলা হয়, তাই না? তাহলে দ্য প্রপার্টিস অফ এলিমেন্ট হুইচ আর রিকারেন্ট উইদিন দ্য পিরিয়ড আর called periodic properties, periodic properties, the properties of elements which are recurrent মানে রিপিট হয় আবার ঘটে, কিন্তু কখন? উইদিন দ্য পিরিয়ড মানে পিরিয়ডের মধ্যে, একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে যাওয়ার সময়, একটা পিরিয়ড থেকে আরেকটা পিরিয়ডে গেলে এটা রিপিট হয়। তো রিপিট হওয়ার এই প্রপার্টিকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ, রিপিট হওয়ার এটাকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ। উইদিন দ্য পিরিয়ড এটা রিপিট হয়, উইদিন দ্য পিরিয়ড এটা রিপিট হয়। তো এই রিপিটেশনের মানেটা কি একটু সেটাও বুঝাই বলি। মনে করো লিথিয়াম থেকে শুরু করে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন দিয়ে শেষ হলো, নিয়ন দিয়ে শেষ হলো। এদিকে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এন্ড আর্গন দিয়ে শেষ হলো। তাহলে তোমাকে যদি বলতে হয় যে, আমি যদি তোমাদেরকেই বা জিজ্ঞাসা করি যে বলো তো লিথিয়াম, লিথিয়াম দিয়ে লিথিয়ামের রিপিটেশন কোনটা, বা লিথিয়াম রিপিট করতেছে, তার মানে উইদিন দ্য পিরিয়ড লিথিয়ামের রিপিটেশন, তার মানে এটা লিথিয়ামের পিরিয়ড, এটা হলো গিয়া সোডিয়ামের পিরিয়ড, তার মানে এইটাকেও উইদিন দ্য পিরিয়ড, এটা কি উইদিন দ্য পিরিয়ড রিপিটেশন। বেরিলিয়ামের সাথে কার রিপিটেশন? ম্যাগনেসিয়ামের। বোরনের সাথে কার রিপিট হচ্ছে? অ্যালুমিনিয়ামের। কার্বনের সাথে কার রিপিটেশন হচ্ছে? সিলিকনের। নাইট্রোজেনের সাথে কার রিপিটেশন হচ্ছে? অক্সিজেনের সাথে সালফারের। ক্লোরিনের সাথে ক্লোরিনের। নিয়নের সাথে আর্গনের রিপিট হচ্ছে, ঠিক আছে? তার মানে লিথিয়াম শেষ হইতেছে, শেষ হইতেছে, ওই এক রিপিট হচ্ছে কারে দিয়ে? সোডিয়াম দিয়ে। বেরিলিয়াম দিয়ে যদি শুরু চিন্তা করো তাহলে শেষ কি দিয়ে? নিয়ন দিয়ে। রিপিট হইতেছে কার সাথে? ম্যাগনেসিয়ামের সাথে। তাহলে এই হচ্ছে রিপিটেশন। তার মানে হচ্ছে একটা পিরিয়ডের থেকে এই পিরিয়ডে যা যা ঘটে এই পিরিয়ডে তাই তাই ঘটবে। যেমন এই পিরিয়ডে তুমি মনে করো, এই পিরিয়ডে তুমি এই পিরিয়ডটা ওভার দ্য পিরিয়ড তুমি যাচ্ছ, ওভার দ্য পিরিয়ড তুমি যাচ্ছ, তুমি যা যা দেখতে পাবা, এই তোমরা ওভার দ্য পিরিয়ড যাওয়ার সময়, হ্যাঁ মনে করো ওভার দ্য পিরিয়ড তুমি যাওয়ার পথে পথে তোমার চোখে যা যা ধরা পড়ছে, এই পিরিয়ডে যাওয়ার পথে তোমার চোখে যা যা ধরা পড়ছে এদের অ্যাটিটিউড গত, যে এরা তোমার এই লেফট থেকে রাইটে যাওয়ার সময় যা অ্যাটিটিউড তোমাকে দেখালো, তুমি এদের উপর দিয়ে যাওয়ার সময় দেখবা যে ওরা তোমার সাথে সেই অ্যাটিটিউডই দেখাচ্ছে, এরা তোমার সাথে যে অ্যাটিটিউড দেখাবে যাওয়ার সময় তুমি দেখবা কি এরাও কি করতেছে, সেই অ্যাটিটিউডই দেখাচ্ছে। এটার মানে হলো যে ডেফিনেশনটাকে জাস্টিফাই করা, ডেফিনেশনটাকে বুঝাই দেওয়া যে আসলে রিপিট বা রিকারেন্ট বলতে কি বুঝাইতেছে। মানে যারা যারা যেগুলোই পিরিয়ডিক প্রপার্টিজ, তারা সেই সকল পিরিয়ডিক প্রপার্টিজ তারা তাদের নেচার কি। ওকে, এখন আসো যে পিরিয়ডিক প্রপার্টিজ, আর তোমাদের কাছে একটা জিনিস আমি চাই এই সময়ে এসে, সেটা হচ্ছে যে থার্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড, ঠিক আছে? সেকেন্ড পিরিয়ড আর থার্ড পিরিয়ড 1 মিনিটে আনসার করতে হবে। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, এই ফ্লুয়েন্সিটা আসতে হবে। এই ফ্লুয়েন্সিটা আসলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিতেছি কলেজে যাও তোমরা ভালো করবা।
এই ফ্লুয়েন্সির কারণে কলেজেও যায় মনে করো মানে পারফরমেন্স লো, মানে মানে যেটা যে পারফরমেন্স দেওয়ার কথা সেটা আসে না। এইটা যে যত ভালো বুঝবে এবং সে যে যত ভালো বুঝবে যে গ্রুপ 1 এর এলিমেন্ট লিথিয়াম বেরিল লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এই জিনিসগুলো যে যত যার মধ্যে যত ফ্লুয়েন্সি থাকবে তার এই জিনিসগুলো বোঝাটা মনে রাখাটা তার জন্য তত ইজি হবে। আসো এবার যে পিরিয়ডিক প্রপার্টিস গুলো কি কি। একটা হচ্ছে অ্যাটমিক সাইজ, যেটা নিয়ে প্রিভিয়াস ডেতে কথা হইছে, সেটা নিয়ে আজকে আর বলবো না, তেমন একটা বলবো না। দেন ফলোড বাই হলো আয়োনাইজেশন এনার্জি, এটা নিয়ে কিছু কথা থাকবে। দেন হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, এটা নিয়েও একটু কথা বলবো, কারণ তোমাদের মতোই তোমাদের ক্লাসে পড়ুয়া কোন কোন স্টুডেন্ট জানে যে ইলেকট্রন অ্যাফিনিটি কি, তুমি না জানলে সেটা তোমার কাছে কি হবে যে আমি জানলাম না, আমার ফ্রেন্ড জানলো। নাম্বার 4 ইলেকট্রোনেগেটিভিটি, এটা জানাটাও খুব দরকার। ইলেকট্রোনেগেটিভিটি এই জানাটাও খুব দরকার, কারণ আমরা প্রায়ই বুঝি যে এটা একটু এটা নেগেটিভ এলিমেন্ট, ওটা নেগেটিভ এলিমেন্ট, ওটা নেগেটিভ এলিমেন্ট, বা এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি ওর ইলেকট্রোনেগেটিভিটি কম। তো সেখানে আমাদেরকে অবশ্যই বোঝা উচিত যে আসলে ইলেকট্রোনেগেটিভিটি জিনিসটা কি, হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি। তো এটা একটু এই জন্য জানা আর কি। হ্যাঁ, আচ্ছা, আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো বা ছোট্ট করে বুঝাবো, বেশি বুঝাবো না, সেটা হলো মেটালিক ক্যারেক্টার বা মেটালিক প্রপার্টি। তাহলে আমি মোরললেস মানে যেটা তোমাদের সাথে আছে সেটা একটু বেশি, কিন্তু যেটা তোমাদের সাথে নাই, ডাইরেক্ট নাই, ইনডাইরেক্ট আছে, এটা একটু কম হলেও বুঝাবো, যেন অন্তত বেসিকটা থাকে, যাতে করে একটু বেসিকটা যেন থাকে অন্তত। এই জিনিসগুলো বুঝাবো যেন তার মধ্যে তোমাদের বেসিকটা থাকে। তো এটা আমি 1 বাই 1 এখন ডিসকাস করবো, 1 বাই 1 ডিসকাস করবো। অ্যাটমিক সাইজ, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রো এফিনিটি, ইলেকট্রো নেগেটিভিটি, অ্যান্ড মেটালিক প্রপার্টি এগুলো একটু একটু করে হলেও তোমার নলেজে থাকবে, মানে অল্প আছে কিন্তু আছে নলেজে, অল্প আছে বাট আছে নলেজে, এটা যেন অন্তত হয়। নাম্বার 1 অ্যাটমিক সাইজ, অ্যাক্রস এ পিরিয়ড atomic size is decreased। বুঝো না বুঝো, এক্সপ্লেন করতে পারো না পারো, আগে মাথার মধ্যে এই সেন্টেন্সটা আগে নিয়ে রাখো। across the period atomic size is decreased, across the period atomic size is decreased, মানে একটা পিরিয়ডে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, একটা পিরিয়ডে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, এইটা তুমি জানো। across the period atomic size is decreased, অর্থাৎ একটা পিরিয়ডে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়। লেফট থেকে যত রাইটে যাবা, অ্যাক্রস মানে কি, সেটাকে পার হওয়া, পার হই কিভাবে আমরা, লেফট থেকে রাইটে, তারপরে যত লেফট থেকে রাইটে যাবা সাইজ তত ডিক্রিজ হবে, সাইজ তত ডিক্রিজ হবে। তো অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমিক সাইজ ইজ ডিক্রিজ, অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমিক সাইজ ইজ ডিক্রিজ। তো এইটার এক্সপ্লেনেশন কি, অ্যাক্রস দ্য পিরিয়ডের এক্সাম্পল কি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন আর হলো নিয়ন। তার মানে সাইজ কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, সাইজ কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, এন্ড देयर इज নো এক্সেপশন, কোনো এক্সেপশন ছাড়াই সাইজ কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে, সাইজ ডিক্রিজ হচ্ছে, এটা আমরা জানি। এন্ড কথা হচ্ছে সাইজ ডিক্রিজ হচ্ছে কেন, এক্সপ্লেনেশন হচ্ছে যে এই হচ্ছে গিয়া ধরো সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট যারা, তাদের ফার্স্ট এনার্জি লেভেলে 2টা ইলেকট্রন দিয়ে ফিল আপ আছে, তাদের ফার্স্ট এনার্জি লেভেল ফিল আপ। লিথিয়াম যখন, তখন সেকেন্ড এনার্জি লেভেলে একটা ইলেকট্রন, বেরিলিয়াম যখন সেকেন্ড এনার্জি লেভেলে 2টা ইলেকট্রন, বোরন যখন 3টা ইলেকট্রন, কার্বন যখন 4টা ইলেকট্রন, নাইট্রোজেন যখন আরো একটা অ্যাড হচ্ছে, অক্সিজেন অ্যাড হচ্ছে, ক্লোরিন অ্যাড হচ্ছে, নিয়ন দিয়ে দেখছো ফিল আপ হয়ে গেছে। ওকে, তো ফিল আপ হয়ে গেছে, তার মানে কি, তোমার অবজারভেশন কি, সেটা লেফট থেকে যত আমরা রাইটে যাচ্ছি এনার্জি লেভেল রিমেইন সেম, লেফট থেকে যত রাইটে যাচ্ছি এনার্জি লেভেল রিমেইন সেম, এনার্জি লেভেল একই রয়ে গেছে। কিন্তু যেটা হইছে সেটা হচ্ছে যে নাম্বার অফ প্রোটনও বাড়ছে, নাম্বার অফ ইলেকট্রনও বাড়তেছে, নাম্বার অফ অ্যাটমিক নাম্বার বাড়তেছে, নাম্বার অফ প্রোটনও বাড়তেছে।
আবার ইলেকট্রন নাম্বার সিমিলটেনিয়াসলি বাড়তেছে। তাহলে একই এনার্জি লেভেলই থাকলো, কিন্তু ইলেকট্রনও বাড়ছে, প্রোটনও বাড়ছে, ইলেকট্রনও বাড়তেছে, প্রোটনও বাড়তেছে। এখন ইলেকট্রন আর প্রোটন যত বাড়বে, তখন তত ইলেকট্রন আর প্রোটনের মধ্যে বা নিউক্লিয়াসের মধ্যে অ্যাট্রাকশন বাড়তে থাকবে, তত বেশি অ্যাট্রাকশন বাড়তে থাকবে। তার মানে যত বেশি ইলেকট্রিক্যাল রাইটে যাবা, নাম্বার অফ ইলেকট্রন বাড়তেছে, সিমিলটেনিয়াসলি নাম্বার অফ অ্যাটমিক নাম্বার বাড়ার সাথে সাথে নাম্বার অফ ইলেকট্রনও বাড়তেছে। যার কারণে যেটা হবে, তাদের মধ্যে অ্যাট্রাকশন বাড়বে। অ্যাট্রাকশন যদি বাড়ে, তাহলে রেডিয়াসটা তো কমে আসবে। অ্যাট্রাকশন বাড়া মানে কিছুটা কাছে চলে আসা, মানে ফার্স্ট এনার্জি লেভেলে চলে আসা, সেটা বুঝাই নাই। জাস্ট কিছুটা কাছে চলে আসবে, কিছুটা রেডিয়াস কমবে। তো সেই কারণে কিছুটা রেডিয়াস কমে বলে সাইজ কমে। এটা হচ্ছে যে পিরিয়ডে কেন সাইজ কমে। আর ইন আ গ্রুপ টপ টু বটম atomic size is increase। গ্রুপে কি হয়, আবার ইনক্রিজ হয়। মানে গ্রুপে আবার কি হয়, টপ টু বটম। গ্রুপ মানে কি, টপ টু বটম। গ্রুপ হচ্ছে গিয়ে টপ টু বটম। তো টপ টু বটম কি হয়, ইনক্রিজ হয়। তো টপ টু বটম এখন কেন ইনক্রিজ হয়, ঠিক আছে, টপ টু বটম কেন ইনক্রিজ হয়, সেটা হচ্ছে এরকম। দেখো, টপ টু বটম ইনক্রিজ হওয়ার কারণটা কি। সেটা হলো, ধরো লিথিয়াম 3, যেটার ফার্স্ট এনার্জি লেভেল আর হলো সেকেন্ড এনার্জি লেভেল, আর সোডিয়াম হচ্ছে 11, তার সময় আছে ফার্স্ট এনার্জি লেভেল, সেকেন্ড এনার্জি লেভেল এবং থার্ড এনার্জি লেভেল। তাহলে এইটা তো মানে একদম একটা নর্মাল একটা ইস্যু, যে একটা গ্রুপে যত নিচে যাব আমরা, যত বটমে যাব, যত গ্রুপ, একটা গ্রুপে যত ডাউনে যাব আমরা, দেখা যাবে যে কি হচ্ছে, এনার্জি লেভেল অ্যাড হচ্ছে। এনার্জি লেভেল যদি অ্যাড হয়, তাহলে তো সাইজ ইনক্রিজ হবে। তার মানে গ্রুপে সাইজ ইনক্রিজ হয়, পিরিয়ডে ডিক্রিজ, গ্রুপে ইনক্রিজ। এটা বুঝতে পারলে বাকি সব প্রপার্টিজ বুঝতে কষ্ট কম হবে। দেখো, এখন যারা প্রিভিয়াস ক্লাসের শেষে একটা কথা বলছিলাম, এবং স্কুলের নিজস্ব ক্লাসে আমি একটা কথা বলছিলাম, এটা আবার একটু মনে করিয়ে দেই, যেহেতু আজকে অলমোস্ট সবাই প্রেজেন্ট তোমরা। কথাটা আমি নতুন একটা ধরতে গেলে ক্যাম্পেইন, এই কথাটার একটা ক্যাম্পেইন, যেহেতু কোশ্চেনটা ভেরি কমন, এই জন্য আমি কথাটাকে ক্যাম্পেইনে নিয়ে গেলাম, যেন বারবার তোমাদেরকে মনে করিয়ে দিব যে তোমাকে যখন সাইজ এক্সপ্রেশন করতে দিবে, তখন তোমাকে এমন দুটো এলিমেন্ট দিবে যারা কিনা একই পিরিয়ডে, আর এমন একটা এলিমেন্ট দিবে যেটা কিনা ভিন্ন পিরিয়ডে, যেটা সেদিন ক্রোমিয়াম দিয়ে বুঝাইছিলাম বা আয়রন দিয়ে বুঝাইতে পারো। অথবা এইদিকে বাদ দাও, সোডিয়ামের নিচে যে আছে, সোডিয়ামের নিচের পাশে যে আছে, অর্থাৎ হচ্ছে কি তোমার সোডিয়ামের নিচে তো হচ্ছে যে তারে না, সোডিয়ামের পাশে তো ম্যাগনেসিয়ামের নিচে কে আছে, ক্যালসিয়াম। তাইলে এই যে আমি তোমাদেরকে এই জায়গাটাতে রিপিটলি এই নিয়ে থার্ড টাইম বলা হয়েছে, আমি হয়তো আরো একবারও বলবো, যে সাইজ এক্সপ্লেনেশন করতে গেলে তোমাকে দেখতে হবে এলিমেন্টস ইন সেম পিরিয়ড, তাদের ডিসিশনে আগে আসবা। এটা আমি এই নিয়ে থার্ড টাইম বলা হচ্ছে আমার। এলিমেন্টস ইন সেম পিরিয়ড, তাদের ডিসিশনে আগে আসবা, অর্থাৎ সোডিয়াম না ক্লোরিন। তখন তুমি আমাদেরকে বুঝাতে পারবা যে সোডিয়ামের চাইতে ক্লোরিন ছোট, কারণ যত রাইটে যাব তত ছোট। এটা আমাদেরকে যখন তুমি বুঝাইতে পারবা, তখন এলিমেন্টস অফ ডিফারেন্ট পিরিয়ডে চলে যাবা। এলিমেন্টস ইন ডিফারেন্ট পিরিয়ড, একদম পয়েন্ট দিয়ে দিচ্ছি আমি, এই কোশ্চেন আসবেই এবং আসলেই তোমরা এইভাবে এক্সপ্লেনেশন দিবা। এলিমেন্টস ইন সেম পিরিয়ড, এলিমেন্টস ইন ডিফারেন্ট পিরিয়ড। সুবিধাটা কি হবে, এলিমেন্টস অফ সেম পিরিয়ডে ডিসিশন যখন হয়ে যাবে, তোমাদেরকে আমি লাস্ট ক্লাসেও বলছিলাম, এই ডিসিশন হয়ে যাওয়ার পরে তার মনে করো এই ডিসিশনে তুমি চলে আসছো, তারপরে বাকি যে এলিমেন্টটা আছে, আমি বলছিলাম সেই এলিমেন্টটা হয় এদেরই আগে বসবে, নয় এদেরই পরে বসবে, মাঝখানে কখনো বসবে না। অর্থাৎ এদের থেকে যদি নিচের দিকে, তার মানে এর সাইজ বেশি,
আর এদের থেকে যদি উপরে কেউ হইতো তাহলে সাইজ কম, তাইলে এটা সাইজ বেশি, তাইলে ক্যালসিয়ামটা হচ্ছে লার্জেস্ট। তাইলে এই অর্ডারটা তোমার চমৎকার ভাবে আইসা পড়বে কোন রকম ঝামেলা ছাড়া। তোমার হলো সোডিয়ামের সোডিয়ামের সাথে এমন একটা এলিমেন্ট দিল যে কিনা তার পিরিয়ডে, আবার সোডিয়ামের সাথে এমন একটা এলিমেন্ট দিল সেটা তার গ্রুপে, যেমন সোডিয়ামের নিচে কে আছে, পটাশিয়াম, এমন হইতে পারে যে সেম গ্রুপ সেম পিরিয়ড, সেম গ্রুপ সেম পিরিয়ড, এর বেশি হবে না, মনে রেখো। মানে যে কোনো দুইজন হয় একই গ্রুপে থাকবে নয় একই পিরিয়ডে থাকবে, এরকম দিবেই। মানে তিনজনই আলাদা গ্রুপে তিনজনই আলাদা পিরিয়ডে এরকম ছড়ানো ছিটানো দিবে না। দিলেও যে আনসার করা যাবে না তা না, কিন্তু দিবে না। তাহলে স্লোগানটা হলো এলিমেন্টস অফ সেম পিরিয়ড, এলিমেন্টস ইন ডিফারেন্ট পিরিয়ড, এই স্লোগান দিয়েই এই সলভটা করবা। আচ্ছা, এবার হচ্ছে যেটা সেটা হচ্ছে আয়োনাইজেশন, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশনটা আমি এখন লিখতেছি, তোমরা এই ডেফিনেশনটা হচ্ছে মানে পারফেক্ট ডেফিনেশন। তোমাদের সময় এই ডেফিনেশন থেকে একটু যদি ভুল টুল হয় আমরা মানি, কিন্তু কলেজ হইলে মানতাম না। ডেফিনেশনটা এরকম: দ্য অ্যামাউন্ট অফ এনার্জি which is required to remove 1 mole of electron from 1 mole of gaseous atom is called ionization energy. এটা হচ্ছে ফার্স্ট অফ অল আয়োনাইজেশন এনার্জি মানে কি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি। তো এটা একটা অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ রিকোয়ার্ড, মানে যেটা দরকার হয়, টু রিমুভ, কি করতে, রিমুভ করতে, 1 মোল ইলেকট্রন, মানে ইলেকট্রন 1 মোল রিমুভ করার জন্য, ফ্রম 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম, 1 মোল অফ গ্যাসিয়াস অ্যাটম থেকে, ইজ কল্ড আয়োনাইজেশন এনার্জি। তোমাদেরকে যা বলা হয় না, এই গ্যাসিয়াস কথাটা বলা হয় না, বললে তোমরা হয়তো কনফিউজ হয়ে যেতে পারো, সেই জন্য এই কথাটা তোমাদের থেকে সরিয়ে নেওয়া হয়। আবার 1 মোল যে কথাটা, অনেক সময় সেই কথাটাও তোমাদের থেকে সরিয়ে নেওয়া হয়, মানে 1 মোল না বলে তোমরা অনেক সময় বলে ফেলো 1 ইলেকট্রন, যেটা একদমই ভুল, একদমই ভুল, কিন্তু তবু তোমাদেরকে আমরা অনেক সময় ছাড় দেই। এটা হচ্ছে 1 মোল ইলেকট্রন, এটা হচ্ছে 1 মোল ইলেকট্রন বলতে হবে। আর অ্যাটম মানে এটা গ্যাসিয়াস অ্যাটম, অর্থাৎ আইসোলেটেড অ্যাটম, গ্যাসিয়াস অ্যাটম হওয়া লাগবে। ভাবতে পারো যে স্যার মেটালটা তো গ্যাসিয়াস না, এটা হইতেছে কোনটা, এটা হলো গিয়া গ্যাসিয়াস ফর্মে তাকে কনভার্ট করে তারপরে আয়োনাইজেশন এনার্জি বের করা হবে, কথা বুঝতে পারছো? তো ওই অ্যাটমকে গ্যাসিয়াস ফর্মে আসতে হবে আগে। আচ্ছা, ফর এক্সাম্পল সোডিয়াম গ্যাসিয়াস ফর্মে এসে সোডিয়াম প্লাস আয়ন ফর্ম করে, অর্থাৎ তুমি জীবনেও সোডিয়ামের পাশে জি লিখতে দেখবা না, বা স্কুল লেভেলে দেখোনি, যার জন্য তোমার কাছে এটা অবাস্তব মনে হবে। কিন্তু এই কনসেপ্টের সাথে যদি মিলাতে চাও, তাহলে আসলে হচ্ছে সোডিয়াম গ্যাসিয়াস ফর্মে থাকতে হবে, তারপরে তার কাছ থেকে 1 মোল ইলেকট্রন যদি আমরা রিমুভ করি, আমি ভাবতে পারি স্যার আপনি তো 1 ইলেকট্রন লিখছেন, এটা কনসেপচুয়ালি 1 মোল, সোডিয়ামও 1 মোল, আয়নও 1 মোল, ইলেকট্রনও 1 মোল, তাইলে 1 মোল থেকে 1 মোল হইছে 1 মোল ইলেকট্রন রিমুভ করতে। তাহলে সোডিয়াম থেকে 1 মোল ইলেকট্রন রিমুভ করতে যে আমাকে একটু এনার্জি, আমাকে কি করতে এনার্জি দিতে হবে, কারণ আমি কি করতে চাচ্ছি, তার থেকে ইলেকট্রন বের করে আনতে চাচ্ছি, তাহলে আমাকে তাকে এনার্জি দিতে হবে সেটা করার জন্য। এবং কি কি আয়ন প্রডিউস হবে, পজিটিভ আয়ন প্রডিউস হবে তাতে, এবং ইলেকট্রন ছাড়বে। দ্যাট টাইম আয়োনাইজেশন এনার্জিকেও ডেল্টা ই দিয়ে, ডেল্টা এইচ দিয়ে বোঝানো যায় বা হয়। আয়োনাইজেশন এনার্জিকেও তাহলে কি দিয়ে বোঝাচ্ছ, ডেল্টা এইচ দিয়ে বোঝাচ্ছ। কারণটা কি জানো, কারণ এটাও তো একটা এনার্জি চেঞ্জ, এটাও তো একটা এনার্জি চেঞ্জ। এনার্জি রিকোয়ার্ড মানে কি, তার মানে কি এনার্জি অ্যাপ্লাই করছো, তার মানে কি এনার্জি অ্যাবজর্ব করতেছে। তাইলে সেই কারণে এই ভ্যালুটা হচ্ছে 496 কিলোজুল পার মোল, ভ্যালুটা হচ্ছে 496 কিলোজুল পার মোল। তাহলে দেখো অ্যান্সারের পাশে কি লেখা, কিলোজুল পার মোল, অ্যান্সারের পাশে কি লেখা, কিলোজুল পার মোল। তাইলে এটা কি হিসেব, হিসাব পার মোলের হিসাব, হিসাবটা হচ্ছে পার মোলের। তো
তো এটা হচ্ছে অ্যাকুরেটলি আয়োনাইজেশন এনার্জি ডেফিনেশন। এটাই হচ্ছে অ্যাকুরেটলি আয়োনাইজেশন এনার্জি। তো এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, রিমেম্বার এটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি। হ্যাঁ, আচ্ছা এখন আসো যে জিনিসটা সেটা হচ্ছে যে তোমার ইন দা পিরিয়ডিক টেবিল বা পিরিয়ডিক টেবিলে লেখার দরকার নাই, সেটা হচ্ছে লেফট টু রাইট, লেফট টু রাইট অর্থাৎ যত লেফটের দিকে তত রাইটে যাবা, লেফট টু রাইট ইনক্রিজেস। তারপরে আয়োনাইজেশন এনার্জি লেফট থেকে যত রাইটে যাবা তত ইনক্রিজ হবে। আয়োনাইজেশন এনার্জিটা একটা পিরিয়ডে যত লেফট থেকে রাইটে যাবা তত ইনক্রিজ হবে, আর টপ টু বটম সেটা ডিক্রিজ হবে। তাহলে তোমরা ভাবতে পারো যে এটা অ্যাকচুয়ালি অ্যাটমিক সাইজের ঠিক অপোজিট। অ্যাটমিক সাইজ আমরা দেখছি লেফট থেকে রাইটে কমে, আর আয়োনাইজেশন এনার্জি এখানে বাড়ে। টপ টু বটম সাইজ দেখছি যে বাড়ে, এখানে আয়োনাইজেশন এনার্জি কমতেছে। তার মানে আমরা এটাই তো বলতে পারি যে অ্যাটমিক সাইজ যত কম আয়োনাইজেশন এনার্জি তত বেশি, অ্যাটমিক সাইজ যত বেশি আয়োনাইজেশন এনার্জি তত কম। আর এটাই তো হওয়ার কথা, এটাই তো হওয়ার কথা। তুমি চিন্তা করো, সাইজ যত কম হবে, সাইজ যত স্মল হবে, নিউক্লিয়াসের থেকে ইলেকট্রনের ডিসটেন্স তত কম, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিসটেন্স তত কম, আর ডিসটেন্স যত কম হবে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তত বেশি হবে, আর নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বেশি হবে তার থেকে ইলেকট্রন ছাড়াইয়া নিতে তোমাকে তত বেশি এনার্জি দিতে হবে। তার মানে তোমাকে কত বেশি এনার্জি দিতে হবে বা কেনই বা এনার্জি দিতে হবে? কারণ ইউ হ্যাভ টু ওভারকাম দ্য অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস। তোমাকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ওভারকাম করতে হবে। তাহলে সাইজ যত কম অ্যাট্রাকশন বেশি, যার কারণে বেশি এনার্জি দিতে হবে। সাইজ যত বেশি অ্যাট্রাকশন তত কম, যার কারণে তোমাকে কম এনার্জি দিতে হবে। তাহলে আমরা যদি এমসিকিউ দেই যে পিরিয়ডে আয়োনাইজেশন এনার্জি বাড়ে না কমে, তাহলে তোমার অ্যান্সার হচ্ছে পিরিয়ডে আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয়, আর গ্রুপে কি হয়, ডিক্রিজ হয়। তো মাল্টিপল কমপ্লেকশন আসলো, কথার কথা মাল্টিপল কমপ্লেকশন। ধরো এমন বললো যে ইন আ পিরিয়ড খেয়াল করো, ইন আ পিরিয়ড অ্যাটমিক সাইজ ডিক্রিজ, আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ। আমি বলে দিচ্ছি, তাহলে তুমি বুঝবা যে হ্যাঁ দুইটা তো ডিক্রিজ হতে পারে না। অ্যাটমিক সাইজ ডিক্রিজ বললে, অ্যাটমিক সাইজ ডিক্রিজ বলছে ইন আ পিরিয়ড অ্যাটমিক সাইজ ডিক্রিজ, এটা ঠিক আছে। আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ এটা ঠিক নাই, আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ। তাহলে এটা কখন পারতেছো তুমি? যখন তোমার এই নলেজটা আসছে, যখন তোমার এই নলেজটা আছে তখন তো তুমি এই অ্যান্সারটা করতে পারতেছো। তাহলে জেনে রাখো আয়োনাইজেশন এনার্জি কিভাবে চেঞ্জ হয়। অথবা এমসিকিউ দিল, দিয়ে বললো যে কার আয়োনাইজেশন এনার্জি ফলো মানে নিচের কার বেশি আয়োনাইজেশন এনার্জি কার বেশি, তখন তুমি দেখবা যে তোমার হচ্ছে প্রথম কথা হচ্ছে যে যদি এমন যদি অপশন হয় যে তোমার সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট থার্ড পিরিয়ডের এলিমেন্ট, তাহলে আয়োনাইজেশন এনার্জি কার বেশি হবে? সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট। আবার সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টের মধ্যে আবার কার বেশি হবে? যে রাইটে আছে, যে কিনা রাইটে আছে। আচ্ছা, সেকেন্ড টার্মটা হলো গিয়া ইলেকট্রন অ্যাফিনিটি। এই রেকর্ডটা হয়ে যাচ্ছে, তার মানে ইন ফিউচারে পিরিয়ডিক প্রপার্টিজ এর ভিডিও হিসেবে বা পিরিয়ডিক প্রপার্টিজ এর যদি ওভারভিউ দিতে চাও, তাহলে জাস্ট এই ভিডিওটা টান দিয়ে দেখে নিবা। ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি? তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি? মনে করবা এটা আয়োনাইজেশন এনার্জির অপোজিট ফেনোমেনা, আয়োনাইজেশন এনার্জির এটা অপোজিট ফেনোমেনা, তাইলে এটা মনে থাকবে। এবার ডেফিনেশন হচ্ছে, এবারকার ডেফিনেশন হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, দ্য অ্যামাউন্ট অফ এনার্জি এটাও একটা অ্যামাউন্ট অফ এনার্জি, আয়োনাইজেশন এনার্জির মতো এটাও একটা এনার্জি, কিন্তু নাম দিছে ইলেকট্রন অ্যাফিনিটি। দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ ইভলভ, তার মানে আগে কি হয়েছিল? অ্যাবজর্ব হয়েছিল বা রিকোয়ার্ড ছিল। রিকোয়ার্ড মানে অ্যাবজর্ব, হুইচ ইজ ইভলভ অর প্রডিউসও বলতে পারো। আরো সহজ কথা বলতে গেলে তুমি বলো যে প্রডিউস, যেহেতু প্রডিউস হবে। হুইচ ইজ প্রডিউস ওয়েন, কখন প্রডিউস হবে? ঠিক আছে, তাহলে হুইচ ইজ প্রডিউস ওয়েন 1 mole ইলেকট্রন is accepted by 1 mole gaseous atom, 1 mole gaseous atom। তার মানে আয়োনাইজেশন এনার্জির সাথে ডেফিনেশনটা যদি আমরা দেখি, তাহলে একদম কোয়াইট অপোজিট একটা ডেফিনেশন, বাকি সেন্টেন্স সবই এক। অ্যামাউন্ট অফ এনার্জি ঠিক আছে,
1 মোল গ্যাসিয়াস অ্যাটমও ঠিক আছে, 1 মোল ইলেকট্রনও ঠিক আছে, শুধু পার্থক্যের জায়গা হচ্ছে হুইচ ইজ প্রডিউস আর আগে ছিল হচ্ছে হুইচ ইজ রিকোয়ার্ড, আর কিচ্ছু না। ইজ কল্ড ইলেকট্রন অ্যাফিনিটি। ওইটাকে আমরা জানবো হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে এটা এটা কি, এই যে গ্যাসিয়াস অ্যাটম, বারবার বলতেছি এটা কিন্তু অ্যাটমের হিসাব। তো ক্লোরিন অ্যাটম হিসেবে দেখতে হবে এখন। ক্লোরিন গ্যাসিয়াস অ্যাটম, সে কি করলো 1 মোল ইলেকট্রন অ্যাকসেপ্ট করলো, করে ক্লোরাইডে কনভার্ট হলো, তখন যে ডেলেইট, মানে এটাও ডেলেইট, তার মানে ওটাও ডেলেইট এটাও ডেলেইট, কারণ ওটাও এনার্জি এটাও এনার্জি। এইবার ডেলেইট হলো গিয়া -348 কিলোজুল পার মোল, -348 কিলোজুল পার মোল। এটা মাইনাস কেন? কারণ এটা তো প্রডিউস হইছে, এখানে তো ইভলভ হইছে, তাহলে -348 কিলোজুল পার মোল। তো এটা হইতেছে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি, এটাকে বলা হয় ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি। ঠিক আছে, মনে করে আমি একটা এমসিকিউ দিলাম এই ইকুয়েশনটা দিয়া, ধরেই নাও এই ইকুয়েশন দিলাম, দিয়ে আমি একটা এমসিকিউ বললাম যে হেয়ার del H is, এমসিকিউটা ধরেই নাও, হেয়ার del H is a heat of reaction, B bond energy, C electron affinity, D দিয়ে ধরো বললাম যে আয়োনাইজেশন এনার্জি। বলতে পারি না আমি, কারণ হিট অফ রিঅ্যাকশন কেও আমি del H দিয়ে বুঝাই, বন্ড এনার্জি হলেও del H দিয়ে বুঝাই, ইলেকট্রন অ্যাফিনিটি হলেও del H দিয়ে বুঝাই, আয়োনাইজেশন এনার্জি হলেও del H দিয়ে বুঝাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানকার del H টা কি? তখন তোমার নলেজ থাকতে হবে না যে এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, কারণ তুমি তো জানো যে এটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। একদম আমার এবার প্ল্যান আছে মডেল টেস্টে, প্ল্যান হচ্ছে একদম পুরো, সত্যি কথা আগের টেস্টটাতেও তোমার অনেক এমসিকিউ আমার ব্যাংক থেকে, অর্থাৎ আমার যে কালেকশন ছিল সেখান থেকে অনেকটা কপি হয়েছে, কিন্তু ভাবছি যে এবার একদম ফান্ডামেন্টাল দিব, নতুন তৈরি করা, নতুন চিন্তা করে দিব আর কি। যেমন নতুন একটা, মানে এগুলো কখনো দেখা হয় নাই, তো সেইটা চিন্তা করে, যেহেতু গুগল ফর্মের মাধ্যমে পরীক্ষা হবে তোমরা জানো, তো গুগল ফর্মে তো খালি ঠিকঠাক দিয়ে যাবা, ঠিক আছে। তো এটা হইতেছে যে তোমার ইলেকট্রন অ্যাফিনিটির কনসেপ্টের বেলায়। আচ্ছা, তবে এবার আসো ডিসিশনে, না একই অবজারভেশন, সেটা হলো গিয়া লেফট টু রাইট, লেফট টু রাইট, লেফট টু রাইট হলে ইলেকট্রন অ্যাফিনিটি is increased, আর টপ টু বটম ইলেকট্রন অ্যাফিনিটি is decreased। মজার ব্যাপার হলো, মনে হতে পারে যে স্যার দুইটা তো অপোজিট ব্যাপার হইছে, দুইটা তো অপোজিট ব্যাপার, একটা হলো ইলেকট্রন, আমরা যখন আয়োনাইজেশন এনার্জি লিখলাম তার ডেফিনেশন আর ইলেকট্রন অ্যাফিনিটি ডেফিনেশনটা তো স্যার আলাদা, কিন্তু দেখা গেল ডেফিনেশন আলাদা, অথচ লেফট থেকে রাইটে আয়োনাইজেশন এনার্জিও বাড়ে, অ্যাফিনিটিও বাড়ে। লেফট টপ টু বটমে গেলে অ্যাফিনিটিও বাড়ে, আয়োনাইজেশন এনার্জি বাড়ে। এটা তোমাদেরকে একটু এক্সপ্লেনাইজ করতে পারে বা একটু ইয়েতে ফেলতে পারে যে এটা কেমনে হয়। মনে হতে পারে তোমাদের কাছে এতক্ষণ মনে হইতেছিল যে দুইটা বোধহয় অপোজিট, সব দিক থেকেই অপোজিট, কিন্তু দেখা গেল যে আয়োনাইজেশন এনার্জি যেদিকে বাড়ে অ্যাফিনিটিও সেদিকেই বাড়ে, আয়োনাইজেশন এনার্জি যেদিকে কমে অ্যাফিনিটিও সেদিকে কমে। কারণটা হলো তোমাকে যদি বেশি এনার্জি দিতে হয়, সেটার কারণ ছিল নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি বলে, আর যদি প্রডিউস বেশি হয় সেটার কারণ কি হবে? নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি হলে। তার মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বেশি হচ্ছে, তোমাকে যদি এনার্জি দিতে হয় তাহলে তোমাকে বেশি এনার্জি দিতে হবে, আর যদি সে এনার্জি প্রডিউস করে
তখন আবার বেশি প্রডিউসও করবে। তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বেশি হচ্ছে, দিতে গেলে বেশি এনার্জি দিতে হয়, আবার পাইলেও আবার বেশিও পাইতেছি। তার মানে কি, একই এলিমেন্টের সময় নিউক্লিয়াসের অ্যাট্রাকশন তো একই, তাইলে তার যদি তার থেকে ইলেকট্রন সরাইতে গেলে বেশি এনার্জি যদি দিতেই হয়, তাহলে সে যদি ইলেকট্রন নেয় তাহলে বেশি এনার্জি সে প্রডিউসও করবে। কারণ একটা তো হলো গিয়া দেয়ার সময় সে সারা ইলেকট্রন ছাড়বে, একটা সেই ইলেকট্রন নিবে। তাহলে ক্লোরিন থেকে যদি আমরা ইলেকট্রন সরাতে চাই তাহলে বেশি এনার্জি দিতে হবে। আবার ক্লোরিন যদি ইলেকট্রন নিজে গ্রহণ করে তাহলে আবার সেও আবার বেশি এনার্জি প্রডিউসও করবে। কারণ এটা তো সে দুই সময় ঘটাবে, একটা তো ঘটাবে না। তাইলে যার আয়োনাইজেশন এনার্জি বেশি তার অ্যাফিনিটিও বেশি। মনে রাখো, যার আয়োনাইজেশন এনার্জি বেশি তার অ্যাফিনিটিও বেশি। কেন? কারণ নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপরে ব্যাপারটা ডিপেন্ড করে। কারণ কি, খুবই ন্যাচারাল না, একটা জিনিস ভাঙতে যদি বেশি শক্তি দিতে হয় সেটা গলতেও তো বেশি শক্তি পাবো। এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি ট্রেন্ডটা। তাহলে আমরা কি বলতে পারতেছি, মনে করো মাল্টিপল কম্পিটিশন দিলাম। মাল্টিপল কম্পিটিশন এরকম যে অ্যাক্রস এ পিরিয়ড বলে মাল্টিপল কম্পিটিশন দিলাম। 1 অ্যাটমিক সাইজ ইজ বললাম না, অ্যাটমিক সাইজ ডিক্রিজেস বললাম, অ্যাটমিক সাইজ ডিক্রিজেস। অপশন 2 দিলাম আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজেস। আর ইলেকট্রন অ্যাফিনিটি বললাম অ্যাক্রস দ্য পিরিয়ড অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয়, ইলেকট্রন অ্যাফিনিটি ডিক্রিজ হয়। কোনটা কারেক্ট বা কয়টা কারেক্ট? তারপরে 1 আর 2 কারেক্ট। তাহলে এভাবে চিন্তা করবা, অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয় পিরিয়ডে, হ্যাঁ ট্রু। আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয় পিরিয়ডে, হ্যাঁ ট্রু। অ্যাফিনিটিও তো স্যার ইনক্রিজ হয়, যেখানে বলছে অ্যাফিনিটি ডিক্রিজ হয়। এগুলো কিভাবে জানো, ওই মোমেন্টে তোমাকে কনফিউজ করে ফেলবে, কিন্তু তুমি যদি মাথা ঠান্ডা রাখতে পারো, লজিক খাটাইতে পারো, তাহলে কিন্তু আর ভুল হবে না। এবার হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। যদি বলে যে ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন যদি আমরা মেনশন করতে চাই, ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন, হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন হলে ডেফিনেশনটা এরকম: দ্য রিলেটিভ attraction of atoms in a covalent bond upon bond electron is called ইলেকট্রোনেগেটিভিটি। যদি ইলেকট্রোনেগেটিভিটি ডেফিনেশন আছে, আজকে ডেফিনেশনটাও একদম অ্যাকুরেটলি তোমরা নোট করতে পারতেছো। দ্য রিলেটিভ অ্যাট্রাকশন অফ অ্যাটমস ইন আ কোভ্যালেন্ট বন্ড আপন বন্ড ইলেকট্রন ইজ কল্ড ইলেকট্রোনেগেটিভিটি। মানে কি? মানে হচ্ছে, মনে করো হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যে বন্ড, এটা কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড। হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে যে বন্ডটা, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কিংবা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ডটা, সেটাও কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড। কার্বন আর ক্লোরিনের সাথে যে বন্ডটা আছে সেটাও কি বন্ড? কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, তাইলে এখন বিষয়টা কি এরকম যে রিলেটিভ অ্যাট্রাকশন মানেটা কি? সেটা হচ্ছে যে যারা কোভ্যালেন্ট বন্ড ফর্ম করে, যেমন এখানে হাইড্রোজেন আর ক্লোরিন করছে, এখানে কার্বন আর হাইড্রোজেন করছে, বা এখানে কার্বন ক্লোরিন করছে, যখন তারা নিজেরা বন্ড ফর্ম করে তখন কিন্তু হাইড্রোজেন আর ক্লোরিন দুইজনেরই কিন্তু অ্যাট্রাকশন থাকে আপন ইলেকট্রন, অর্থাৎ তারা ইলেকট্রন শেয়ার করছে। কিন্তু শেয়ার করে কি শেষ? তোমরা তো লেখো যে শেয়ার যে ইলেকট্রন, তারা যে ইলেকট্রন শেয়ার করে সেই ইলেকট্রনের উপরে সমান ইকুয়াল অ্যাট্রাকশন থাকে, বা তার ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। ইকুয়াল অ্যাট্রাকশন বলা যাবে না, ইকুয়াল কন্ট্রিবিউশন থাকে। এবং তাদের মধ্যে এই ইকুয়াল কন্ট্রিবিউট করে, মানে এ যত কন্ট্রিবিউট করে কেউ তত কন্ট্রিবিউট করে, করে তারা বন্ডটা তৈরিও করে। এখন এই দুইটা বন্ডের মধ্যে ইলেকট্রনটা কি আছে? দুইটা বন্ডের মাঝখানে আছে, অর্থাৎ দুইটা অ্যাটমের মাঝখানে আছে, দুইটা নিউক্লিয়াসের মাঝখানে আছে ইলেকট্রনটা। শোনো, তোমাদেরকে অনেক কিছু শেখানো লাগবে। যখন দুইটা অ্যাটম
আয়নিক বন্ড ফর্ম করে, আজকে থেকে মাথায় রাখো, যখন দুইটা অ্যাটম আয়নিক বন্ড ফর্ম করে তখন ইলেকট্রন থাকে সবটা কার দিকে জানো? ক্লোরিনের দিকে। আর যদি কেউ কোভালেন্ট বন্ড ফর্ম করে তাইলে ইলেকট্রনটা কই থাকে জানো? সেটা হলো দুইজনের মাঝখানে থাকে। এইটাই হইতেছে বিষয়। এবং এখানে কোন ইলেকট্রনের কথা বলা হচ্ছে জানো? বন্ড ইলেকট্রন। কোন ইলেকট্রন? বন্ড ইলেকট্রন। বন্ড ইলেকট্রন কয়টা হয়? দুইটা হয়। বন্ড ইলেকট্রন কয়টা হয়? দুইটা হয়। তো আয়নিকের সময় সেটা কার দিকে থাকে? নেগেটিভ আয়নের দিকে। আর কোভালেন্টের সময় সেটা দুইজনের মাঝখানে থাকে। এখন যখন দুইজনের মাঝখানে থাকে তখন সেটাকে দুইজনই অ্যাট্রাকশন করে। তখন সেটার উপরে এটার উপর দুজনেরই অ্যাট্রাকশন থাকে, দুইটা অ্যাটমেরই অ্যাট্রাকশন থাকে। এই অ্যাট্রাকশনটা নামই হচ্ছে কি? ইলেকট্রোনেগেটিভিটি। তবে এটা রিলেটিভ অ্যাট্রাকশন। এটাকে রিলেটিভ অ্যাট্রাকশন কেন বলে? কারণ এটা তো তুলনামূলক অ্যাট্রাকশন, যে ওর কম ওর বেশি, ওর কম ওর বেশি। রিলেটিভ অ্যাট্রাকশন মানে কত অ্যাট্রাকশন, কত কার বেশি কার কম। তো এটা রিলেটিভ অ্যাট্রাকশন। এই কারণে রিলেটিভ অ্যাট্রাকশন অফ অ্যাটম, মানে অ্যাটমের রিলেটিভ অ্যাট্রাকশন কার প্রতি অ্যাট্রাকশন? বন্ড ইলেকট্রনের প্রতি। এই অ্যাট্রাকশনের নাম হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। এই অ্যাট্রাকশনের নামটাই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ আয়োনাইজেশন এনার্জি যেমন একটা এনার্জি, অ্যাফিনিটি যেমন একটা এনার্জি, এটা কিন্তু কোনো এনার্জি না। এটা হচ্ছে জাস্ট হচ্ছে একটা অ্যাট্রাকশন, যে কার অ্যাট্রাকশন কম কার অ্যাট্রাকশন বেশি, কার অ্যাট্রাকশন কম কার অ্যাট্রাকশন বেশি। যেমন আমরা এতদিন ধরে যদি আমাদের জানা নলেজ থেকে যদি কেউ আমাকে এসে জিজ্ঞাসা করে যে কার্বনের নেগেটিভিটি বেশি না অক্সিজেন নেগেটিভিটি বেশি, তোমাদের লেভেলে যে কেউ বলবে স্যার অক্সিজেনের নেগেটিভিটি বেশি। এই নলেজটা আসলো কোত্থেকে? তুমি তো জানো যে অক্সিজেনের ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি, কার্বনের চেয়ে অক্সিজেনের ইলেকট্রনের প্রতি কি অ্যাট্রাকশন বেশি। সেই হিসেবে জানতা না? ওইটা নামই আসলে নেগেটিভিটি। তোমরা বুঝে না বুঝে কিন্তু সত্য কথা জানতা যে কার অ্যাট্রাকশন বেশি আর কার বা কম। তো এই যে অ্যাট্রাকশনটার নামই হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। যার নেগেটিভিটি বেশি সে হইতেছে একটা মলিকুলের নেগেটিভ পার্টে থাকে, আর যার নেগেটিভিটি কম সে একটা মলিকুলের পজিটিভে থাকে। যেমন একটা আয়নিক কম্পাউন্ড হলে আমরা বলে দিতে পারি কে পজিটিভ কে নেগেটিভ। এটা একটা কোভালেন্ট হলে আমি কেমনে বুঝবো কার অক্সিডেশন নাম্বার পজিটিভ আর কার অক্সিডেশন নাম্বার নেগেটিভ? আমি কাকে বলবো যে এ পজিটিভ ও নেগেটিভ? যেমন মনে করো, কথার কথা, তোমার যখন হাইড্রোজেন ক্লোরিন, তখন তুমি ক্লোরিনকে নেগেটিভ বলতেছো, হাইড্রোজেনকে পজিটিভ বলতেছো। কিন্তু যখন অক্সিজেন আর ক্লোরিন, যখন অক্সিজেন আর ক্লোরিন, তখন কিন্তু তুমি অক্সিজেনকে নেগেটিভ বলতে বাধ্য এবং ক্লোরিনকে তখন পজিটিভ বলতে বাধ্য। তার মানে কি? ক্লোরিন একসময় নেগেটিভ একসময় পজিটিভ। এটার কারণটা কি? কারণটা হচ্ছে যে তার মানে কি কার অ্যাট্রাকশন বেশি? এখানে ক্লোরিনের। কার অ্যাট্রাকশন বেশি? এখানে অক্সিজেনের। তার জন্য যার অ্যাট্রাকশন বেশি হবে সে নেগেটিভ, অন্যজন পজিটিভ। এটাই হচ্ছে কি ইলেকট্রোনেগেটিভিটি। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। লেফট টু রাইট, লেফট টু রাইট ইলেকট্রোনেগেটিভিটি ইএন দিয়ে বোঝানো যায়। ইএন, ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজেস। তার মানে আরেকটা জয়েন করতে সে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তারপরে জয়েন করতে আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, আর হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু দেখো অবজারভেশন সেম, ইলেকট্রোনেগেটিভিটিও কি হচ্ছে লেফট থেকে রাইটে ইনক্রিজ হচ্ছে, আর টপ টু বটম ইলেকট্রন ডিক্রিজেস। তাহলে তোমাদের যে তিনটা জিনিস শেখানো হলো, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড ইলেকট্রোনেগেটিভিটি, তিনটাই লেফট থেকে রাইটে ইনক্রিজ হয়, তিনটাই টপ টু বটম ডিক্রিজ হয়। এর একটাই কারণ, কারণ তিনটাই ডিপেন্ড করে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপর। এই তিনটা জিনিসই ডিপেন্ড করে কার উপরে? নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের উপরে। তো নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বাড়তেছে তিনটা জিনিসই বাড়তেছে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত কমতেছে তিনটা জিনিসই কমতেছে। তার মানে এটা মনে রাখবা যে এই তিনজনের ট্রেন্ড একই, একই ট্রেন্ড, ইনক্রিজ ইনক্রিজ ইনক্রিজ, ডিক্রিজ ডিক্রিজ ডিক্রিজ। তো তুমি কার্বনের পজিশন থেকে অক্সিজেনের পজিশন চিন্তা করো তো, কার্বন থেকে অক্সিজেনের দিক মানে কি? লেফট টু রাইট। লেফট টু রাইট মানে কি? ইনক্রিজ হবে না? তো আয়োনাইজেশন এনার্জি বলো, অ্যাফিনিটি বলো, নেগেটিভিটি বলো, ইনক্রিজ হতে থাকবে। এই কারণে যত রাইটে তত নন মেটাল না, যত রাইটে তত নেগেটিভ এলিমেন্ট না। এর কারণ কি? ওই যে নেগেটিভিটি বেশি। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তোমাদের মনের মধ্যে কাজ করতে পারে যে স্যার ইলেকট্রন নেগেটিভিটি বলতে একটা টার্ম আছে, তার একটা ভ্যালু আছে, আর ইলেকট্রো পজিটিভিটি বলতে কি কিছু আছে?
বা কোনো টার্ম আছে? আমি বলবো না, ওরকম কোনো টার্ম নাই যে ইলেকট্রোপজিটিভিটি এরকম কোনো ভ্যালু নাই। আমরা বলতে পারবো যে মোর নেগেটিভ লেস নেগেটিভ, মোর নেগেটিভ ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রোনেগেটিভিটি কম। যার কম সে পজিটিভ হয়ে যাবে, আর যার বেশি সে নেগেটিভ হয়ে থাকবে। তো স্ট্যান্ডার্ড কি? একটাই, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে? আচ্ছা, এবার আসো একটা জিনিস তোমাদেরকে বুঝাইতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ভার্সাস পোলারিটি। ইলেকট্রোনেগেটিভিটি ভার্সাস পোলারিটি, ইলেকট্রোনেগেটিভিটি ভার্সাস পোলারিটি। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটির সাথে পোলারিটির রিলেশন কি, বা ইলেকট্রোনেগেটিভিটি পোলারিটিকে কিভাবে ডিপেন্ড করে, পোলারিটিকে কিভাবে কন্ট্রোল করে, পোলারিটিকে কিভাবে কন্ট্রোল করে। ঠিক আছে? তাহলে এবার আসো, ধরো এমন যদি হয়, ধরো লেস নেগেটিভ আর লেস নেগেটিভ অ্যাটম, তাহলে নন পোলার। মোর নেগেটিভ ভার্সাস মোর নেগেটিভ অ্যাটম, তবু নন পোলার। লেস নেগেটিভ মোর নেগেটিভ অ্যাটম, তাহলে পোলার। কেউ যদি আমার কাছে জানতে চায় যে দুইটা অ্যাটম দিলাম, এই দুইটা অ্যাটম মিলে যেটা হবে, যে মলিকুলটা হবে, সেটা কি পোলার হবে না নন পোলার হবে? আমি বললাম যে আমার দুইটা অ্যাটমই লেস নেগেটিভ, তুমি বলবা স্যার নন পোলার। অর্থাৎ দুইটাই যদি লেস নেগেটিভ হয় তাহলে নন পোলার। আমি বললাম যে দুইটাই মোর নেগেটিভ, তাইলে কি? তাও নন পোলার। তার মানে কি? সমানে সমানে কি হয়? নন পোলার হয়। সমানে সমানে কি হয়? নন পোলার হয়। দুইটা দুর্বলেও নন পোলার, দুইটা শক্তিশালী হইলেও নন পোলার। সমানে 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 সবসময় কি হবে? যে দুইটা খুব দুর্বল, দুইটা খুব দুর্বল, মনে করো দুই রিক্সাওয়ালা, মানে এরকম, মানে দুইজনের মধ্যে মনে করো যে কে আর কার লগে কতটুকু বাহাদুরি নিতে পারবে, টাকার জোর কতটুকু কি দেখাইতে পারবে, ঠিক না? মানে দুইজন মোটামুটি এক সমান। আবার মনে করো যে কোটিপতি কোটিপতি, তো তাদেরও মধ্যে তো কেউ কাউকে না ছাড়ি, ঠিক না? তাইলে দুইটা যদি বড় হোক আর দুইটা ছোট হোক, যদি দুইটাই সমান হয় তাহলে তাদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ার তো কম বেশি হলো না? তাহলে সেটা পোলার হবে কেন? পোলার তখনই হবে যখন একটা লেস নেগেটিভ হবে আর একটা কি হবে? মোর নেগেটিভ হবে। একটা লেস নেগেটিভ একটা মোর নেগেটিভ হইলেই সেটা পোলার হবে, একটা লেস নেগেটিভ একটা মোর নেগেটিভ হইলে সেটা পোলার হবে, সেটা পোলার হবে। কথা বুঝতে পারছো? সেটা পোলার হবে। এবার আসো, স্যার বলো যে স্যার একটা এক্সাম্পল দেন তো লেস নেগেটিভ লেস নেগেটিভ, আর একটা এক্সাম্পল দেন লেস নেগেটিভ লেস নেগেটিভ। ঠিক আছে? লেস নেগেটিভ এর এক্সাম্পল দেন। তাহলে আমি বলবো মিথেন, কার্বন, হাইড্রোজেন। তুমি বললা যে স্যার দুইটা মোর নেগেটিভ এক্সাম্পল দেন তো স্যার, মোর নেগেটিভ। তো আমি বলবো যে Cl2 আছে না, Cl2 তে কয়টা ক্লোরিন? দুইটা ক্লোরিন না? তাহলে দুইটা ক্লোরিন দেখতে গেলে কি দুইজনেরই কি মোর নেগেটিভ না? দুইটা কি মোর নেগেটিভ। অথবা তুমি বলতে পারো না স্যার ভিন্ন অ্যাটম দিয়ে দেখান, যে দুইটাই মোর নেগেটিভ কিন্তু ভিন্ন অ্যাটম, দুইটাই মোর নেগেটিভ কিন্তু ভিন্ন অ্যাটম, ডিফারেন্ট অ্যাটম। ঠিক আছে? এরকম তোমার এরকমও দেখানো যাবে। তোমার ধরো ক্লোরিনের নেগেটিভিটি যেমন NCl3, তোমাদের স্যাটিসফাই করলাম যে স্যার ডিফারেন্ট অ্যাটমের মধ্যে দেখান। নাইট্রোজেন আর ক্লোরিনের নেগেটিভিটি প্রায় সমান, কিন্তু দুইটাই কিন্তু নেগেটিভ, দুইটাই নেগেটিভ। নাইট্রোজেনও তার জায়গায় খুব নেগেটিভ, ক্লোরিনও কিন্তু তার জায়গায় খুব নেগেটিভ, কিন্তু দুই নেগেটিভ মিলে এখন কি হয়ে গেছে? অনেকটা নন পোলার। তাহলে এটা নন পোলার, এটা নন পোলার। এইবার লেস নেগেটিভ আর মোর নেগেটিভ দেখাও, লেস নেগেটিভ মোর নেগেটিভ। তখন বলবো যে হাইড্রোজেন আর ক্লোরিন, অথবা ওয়াটার
H2O, যেগুলো কিনা পোলার, যেগুলো কিনা পোলার। তো এগুলা পোলার, এগুলা নন পোলার, এগুলো নন পোলার। এখন তোমার আরেকটা প্রশ্ন থাকতে পারে, স্যার আয়নিকের কথা যে আসলো না, এদের মধ্যে আয়নিকের কথা আসলো না। আমি বলে রাখি, আয়নিক পোলার নন পোলারের কনসেপ্টে আসবে না, এই জায়গায় আসবে না, ইলেকট্রোনেগেটিভিটির জায়গায় আসবে না। কারণ আয়নিক এমনিই পোলার। আয়নিক কি এমনিই পোলার, আয়নিকের পোলারিটি নিয়ে কথা নাই, কোনো বিতর্ক নাই। আয়নিক এমনি পোলার, কারণ আয়নিক মানে একটা মেটাল আর একটা নন মেটাল। আয়নিক কি বলে দেওয়া লাগবে যে পোলার না নন পোলার? আয়নিক এমনি পোলার, কারণ সেখানে একটা মেটাল আছে, একটা নন মেটাল আছে, তো সেখানে তো এমনি পোলার, তো জন্মই হইতে পোলার হইয়া। কিন্তু কোভালেন্টের মধ্যে ডিপেন্ড করে, পোলার হইতেও পারে, পোলার নাও হইতে পারে। পোলার হইবে কখন, না হবে কখন, সেই আন্ডারস্ট্যান্ডিংটা তোমাদের থাকতে হবে। এবং সেটা হইতে কি কারণে? নেগেটিভিটি ডিফারেন্সের কারণে। সেটা হইতে কি কারণে? নেগেটিভিটি ডিফারেন্সের কারণে। ওকে, তো পোলারিটি কি কারণে হয়? নেগেটিভিটি ডিফারেন্সের বেশি হলে এটা হয় আর কি। লাস্ট টপিক, মেটালিক ক্যারেক্টার। অল্প একটু আলোচনা করবো মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার হোক আর মেটালিক প্রপার্টিজ হোক, কোনো ব্যাপার না। হ্যাঁ, তো মেটালিক ক্যারেক্টারটা যদি একটু জানি, মেটালিক ক্যারেক্টারটা তোমাদের এই অবজারভেশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট, এই অবজারভেশন থাকাটা খুবই ইম্পর্টেন্ট। সেটাই হচ্ছে যে লেফট থেকে রাইট মেটালিক ক্যারেক্টার ডিক্রিজেস, মানে যত লেফট থেকে রাইট মেটালিক ক্যারেক্টার তত ডিক্রিজ হয়, যত লেফট থেকে রাইট মেটালিক ক্যারেক্টার তত ডিক্রিজ হয়। এবং এটা মনে রাখা তোমাদের জন্য একদম ব্যাপারই না, কারণ তুমি একটা পিরিয়ড চিন্তা করো তো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, মানে আর্গন বাদ দিলাম, ওর কথা বাদ দিলাম, কারণ সে তো আর কোনো ক্যারেক্টার ইস্যু করতেছে না, সে তো ইনার্ট। সোডিয়াম কি মেটাল, ম্যাগনেসিয়াম কি মেটাল, অ্যালুমিনিয়াম কি মেটাল, সিলিকন কি জানো? এটা বলে সেমি মেটাল অথবা সাব মেটাল। তাইলে এরা কি নন মেটাল, এটা কি নন মেটাল, এটা কি নন মেটাল, তাহলে এই তিনটা কি নন মেটাল, এই তিনটা কি মেটাল, মাঝখানে কে আছে? সেমি মেটাল। তার মানে মেটাল মেটাল মেটাল, সেমি মেটাল, নন মেটাল নন মেটাল নন মেটাল। তার মানে মেটালিক ক্যারেক্টারটা আস্তে আস্তে কি হয়ে আসছে, কমতে 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 সেমি মেটালে চলে আসছে, পরে নন মেটাল হয়ে গেছে। তার মানে কি এটা ঠিক না? যত লেফট থেকে রাইটে যাবা তত কি হবে, মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ হয়। তো এটাও তোমার নোট থাকতে হবে, তোমার জানা থাকতে হবে যে লেফট থেকে যত রাইটে যাবো মেটালিক ক্যারেক্টারটা তত কি হবে, ডিক্রিজ হবে। অর্থাৎ এদিকে মেটাল আর রাইট সাইডে হচ্ছে নন মেটাল। আর টপ টু বটম increases metallic character, metallic character increases। আচ্ছা, টপ টু বটম মানে যত নিচে যাবা, যে কোনো একটা পিরিয়ডে গ্রুপে, যে কোনো একটা গ্রুপে দেখো, তুমি যত টপ টু বটমে যাবা, যত টপ টু বটমে যাবা, দেখবা যে মেটালিক ক্যারেক্টারটা বাড়ে। যেমন আমরা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়ামের দিকে যদি যাই, তাহলে দেখবো যে রিঅ্যাক্টিভিটি বাড়তেছে নিচের দিকে। যত নিচে যাওয়া রিঅ্যাক্টিভিটি বাড়তেছে, তোমরা জানো, কারণ নিচের দিকে মেটালিক ক্যারেক্টারটা বাড়তেছে। অর্থাৎ লিথিয়াম থেকে সোডিয়াম মোর মেটালিক, এটা আরো মেটালিক, এটা আরো মেটালিক, এটা আরো মেটালিক, এটা আরো মেটালিক। তার মানে যত টপ টু বটমে গেলে মেটালিক হবে। এন্ড তোমরা অনেক সময় দেখবা গ্রুপ 17 তো পিওর নন মেটাল, ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসকেটিন, এটা তো পিওর নন মেটাল, ওর কথা বাদই দিলাম। কিন্তু এর আগের থেকে যতগুলো গ্রুপ আছে, এর আগ থেকে যত গ্রুপ আছে, ফর এক্সাম্পল নাইট্রোজেনের গ্রুপটা, নাইট্রোজেন, অক্সিজেন, সরি, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে দেখো নাইট্রোজেন, ফসফরাস নন মেটাল, আর্সেনিক ওই যে সাবমেটাল, তারপরে অ্যান্টিমনি সাবমেটাল, বিসমাথ সাবমেটাল। তার মানে আস্তে আস্তে নিচের দিকে কিন্তু মেটাল, ঠিক না? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, অক্সিজেন সালফার নন মেটাল, নিচের দিকে দেখো মেটাল, নিচের দিকে মেটাল। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, দেখো নিচের দিকে মেটাল, নিচের দিকে মেটালটা থাকে। তার মানে একটা গ্রুপে যত নিচে যাবা তত সেটার মধ্যে মেটালিক ক্যারেক্টার বেশি থাকবে।
এটা তত বেশি মেটালিক হবে। এই হচ্ছে মেটালিক ক্যারেক্টার নিয়ে তোমাদের অবজারভেশন। তো এই পর্যন্তই আজকে, হ্যাঁ।